আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পাঠ করছিলাম বাংলাদেশ রক্তের ঋণ বা লিগাসি অফ ব্লাড, অ্যান্থনি মার্কেনহাসের বিখ্যাত বই, যা 1981 থেকে 1971 থেকে 86, মানে স্বাধীনতা উত্তর 16 বছরের, পনেরো পনেরো বা 16 বছরের কাহিনী তুলে ধরা হয়েছে এখানে। জিয়াউর রহমান এবং শেখ মুজিবের শাসনামল এবং তাদের মৃত্যুর কারণ এবং মৃত্যুর পটভূমি এখানে উল্লেখযোগ্যভাবে বর্ণনা করা হয়েছে। আমরা প্রথম দুই পর্ব শেষ করেছি, প্রথম দুইটা অধ্যায়ও শেষ হয়েছে। আমরা আজকে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে পাঠ করব। সবাই ধৈর্য সহকারে শুনুন। আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে। অধ্যায় 3, মানব দেবতার পতন। সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না। সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না, কিন্তু আপনি যদি তার উপর চাপের সৃষ্টি করেন তাহলে সে আপনার এবং শাসক গোষ্ঠীর উপর ব্যবস্থা গ্রহণ করতে পারে। আব্দুর রব। বাংলাদেশ সেনাবাহিনী এটা একটা খুবই একটা সাধারণ বৈশিষ্ট্য যে সেনাবাহিনী সাধারণ জনগণের উপর গুলি চালায় না, চালায়নি এখন পর্যন্ত। তারিখ 17 সেপ্টেম্বর 1972 সাল। স্থান ঢাকার পল্টন ময়দান। উদ্দেশ্য শেখ মুজিবের শাসনের বিরুদ্ধে প্রথম প্রকাশ্য প্রতিবাদ। শেখ মুজিব মুজিব প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মাত্র 8 মাস আগে। এরই মধ্যে জনপ্রিয়তার স্রোত তার কাছ থেকে ভিন্ন দিকে প্রবাহিত হতে শুরু করেছে। আন্দোলনের মহান নেতা, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কণ্ঠস্বর, প্রিয় বঙ্গবন্ধু ছিলেন সকল প্রশংসার দাবিদার, কিন্তু ততক্ষণে তিনি ক্রোধান্বিত জনতার সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে গেছেন। লক্ষাধিক লোকের সমাবেশ আর একটি শক্তিশালী গণজাগরণের সম্ভাবনা। স্বাধীনতার পূর্বে প্রদত্ত প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা আর বাঙালি জাতির প্রতি বিশ্বাসঘাতকতার কারণে প্রধানমন্ত্রী শেখ মুজিবের বিরুদ্ধে তিক্ত প্রতিবাদের ঝড় উঠল। এই প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছেন ছাত্রনেতা, প্রাক্তন মুক্তি সেনা এবং শেখ মুজিবের এককালের সবচেয়ে বিশ্বস্ত অনুগামীদের একজন, আসম আব্দুর রব। জনতার উদ্দেশ্যে রব বলছেন, দেশের স্বাধীনতার পর একটা লোককেও না খেয়ে মরতে দেওয়া হবে না বলে শেখ মুজিব আশা দিয়েছিলেন। আজ খেতে না পেরে প্রচুর লোক মৃত্যুবরণ করছে। রোষান্বিত জনতা আবেগে অনুপ্রাণিত হয়ে রব তাদের অভিযোগের প্রতিধ্বনি তুলেছিল। ওই অভিযোগ মালায় প্রধান প্রধান বিষয়বস্তু ছিল খাদ্যদ্রব্য সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ধরা ছোঁয়ার বাইরে, চতুর্দিকে কেবল ঘাটতি, বাজার সুবিধাভোগীদের হাতে স্বজনপ্রীতি, সরকারি কর্মচারীদের দুর্নীতি, বেকারত্বের পাহাড়, গুম, ধরপাকড়, পুলিশের অত্যাচার, দায়িত্বহীন সরকার, সংবাদপত্রের মুখ বন্ধ ইত্যাদি। রব ঘোষণা করলো, আওয়ামী লীগেররা পাকিস্তানের চাইতে অনেক বেশি জঘন্য আর দুর্নীতিবাজ। আওয়ামী লীগেররা পাকিস্তানিদের চাইতেও অনেক বেশি জঘন্য আর দুর্নীতিবাজ। মুজিবের উদ্দেশ্যে রব বলল, আপনি আমাদের বেপরোয়া ধরপাকড় করছেন আর উৎপীড়ন এর সকল যন্ত্রপাতি আমাদের বিরুদ্ধে ব্যবহার করছেন। আপনি আপনার বক্তৃতায় অস্ত্রের কথা বলছেন। আপনি কি কোনোদিন কোনো বন্দুক চালিয়ে দেখেছেন? আমরা জানি সত্যিকার অস্ত্র কিভাবে চালাতে হয়। তারপর দুর্নীতিবাজ মন্ত্রী পরিষদ আর সরকারি কর্মচারীদের বাতিল করে জাতীয় সরকারের গঠনের প্রস্তাব করা হয়। রব মুজিবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না, কিন্তু আপনি যদি তাদের উপর চাপ সৃষ্টি করেন তাহলে তারা আপনার এবং আপনার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। বাস্তবতার চাকা যেন উল্টো দিকে ঘিরে গেল। শেখ মুজিব 18 মাস আগে পাকিস্তান সরকারের শোষণ আর নির্যাতনের বিরুদ্ধে অভিযোগের বাণ ছুড়েন।
সেই অভিযোগের বান আজ মুজিবের বিরুদ্ধে বুমেরং এর মতো ফিরে এলো। এবার জনতার হয়ে সেই সুর তুলল আব্দুর রব। শেখ মুজিবের জন্য এ অবস্থা সত্যিই দুঃখজনক। লন্ডনের গল ব্লাডারে অপারেশন এরপর মুজিব আবার দেশে ফিরে এসেছেন। শারীরিক অবসাদ এখনো পুরোপুরি কাটেনি, অথচ তার উপর পল্টনে প্রকাশ্যে ওই মানবিক অশান্তির আয়োজন, সব মিলে তার সত্তায় এক বিরাট ঝাঁকুনির সৃষ্টি করলো। কিন্তু মুজিবের মাঝে অনুশোচনার কোনো লক্ষণ দেখা গেল না। নিজের উপর থেকে সকল দোষ তার সহচরদের উপর ঠেলে দিলেন। তিনি ঘোষণা করলেন, আমি জনগণের সঙ্গে আছি। প্রথমবারের মতো পার্টির লোকদের উপর তিনি চড়াও হলেন। চোরাই কারবার, স্বজনপ্রীতি আর দুর্নীতির অভিযোগে ডিসমিস করলেন সংসদের 19 জন সদস্যকে। শাসক গোষ্ঠীর মধ্যে এ ধরনের পরিশোধন প্রক্রিয়া জনগণের মনে আশার সঞ্চার করলো। মুজিব মুজিব ঘোষণা দিলেন, আমি কাউকে ছাড়বো না, যে কোনো অপরাধীর বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করব। মুজিবের মাঝে এ পুরনো গতিশীলতা দেখে সকলেই মনে প্রায় বিশ্বাস করলো যে এর সুযোগে মুজিব জনগণের বিশ্বাস আবারও ফিরে পাবে। একজন বাঙালি সাংবাদিক আমাকে বলল, নেতা সবকিছু ঠিকঠাক করে ফেলবেন, এবার তাহলে তামাশাটা দেখো। এটা হবে তার আর একটা মিথ্যা প্রতিশ্রুতি। পরবর্তী ঘটনাবলী মুজিব পতনের নব অধ্যায়ের সূচনা করলো। শুরু হলো রাজনৈতিক চমৎকারিত্ব প্রদর্শনের পালা। তিনি একের পর এক জনগণের মৌলিক অধিকার সমূহ খর্ব করতে শুরু করলেন। সাংবিধানিক সাংবিধানিক নিয়ম কানুন, আইনের শাসন, বাক স্বাধীনতা, মতামতের অধিকার, সুযোগের সমতা ইত্যাদি সবই বিলুপ্ত হয়ে গেল। কায়েম হলো দুঃশাসনের চরম পরাকাষ্ঠা। স্বাধীনতার পর জাতিসংঘের ঢাকাস্থ রিলিফ অপারেশন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান আনরোড এর পরিচালিত দেশব্যাপী সাহায্য কর্মসূচি দেশটিকে বাঁচিয়ে রাখতে অভূতপূর্ব ভূমিকা পালন করেছিল। আনরোডের খাদ্য সরবরাহ আর বিতরণের ব্যবস্থায় সুসংগঠিত পরিকল্পনার কারণে বাংলাদেশের মানুষ না খেয়ে মরতে পারেনি। 1972 সালের গ্রীষ্মকাল, শেখ মুজিবের সবকিছু যেন উলটপালট হয়ে যাচ্ছিল। চাল ডালের দাম হঠাৎ করে দ্বিগুণ হয়ে গেল। শেখ মুজিব যুদ্ধের ফলশ্রুতি বলে পরিস্থিতিকে ধামাচাপা দিতে চাইলেন, কিন্তু ব্যবসায়ীদের কাজ সাজিতে তেল, নুন, সাবান থেকে শুরু করে সকল নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দাম বুভুক্ষ মানুষের নাগালের বাইরে। বাইরের কথা মতো আর এত সহজে চাপিয়ে রাখা যায় না। দেশটা দুর্ভিক্ষের করাল গ্রাসে নিপতিত হলো। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি জনগণের নিদারুণ বিভীষিকার ছায়াপাত করলো। সশস্ত্র সন্ত্রাস সৃষ্টিকারী দলের হিংসাত্মক কর্মকাণ্ড, হত্যা, লুটতরাজ ইত্যাদি চতুর্দিকে থমথম হয়ে উঠলো। মন্ত্রী পরিষদ আর সরকারি আমলাদের পরামর্শক্রমে প্রধানমন্ত্রী 10 দিনের মধ্যে বেআইনি অস্ত্রশস্ত্র সারেন্ডার করার নির্দেশ দিলেন। মানব দেবতার বৃষ্টি হবার নির্দেশ দানের মতো এবার বেআইনি অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দারুণভাবে ব্যর্থতায় পর্যবসিত হলো। সময়সীমা বাড়ানো হলো। টাঙ্গাইলের কাদের সিদ্দিকী ও তার বাহিনী আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ এবং মুজিবের আনুগত্য স্বীকার করলো। শেষ পর্যন্ত মাত্র 30,000 বিভিন্ন ধরনের অস্ত্র জমা পড়লো, যদিও ধারণা করা হয়েছিল লক্ষাধিক অস্ত্রের। শেখ মুজিব এবং তার পরবর্তী খন্দকার মুশতাক আর জেনারেল জিয়াউর রহমান কেউই বাকি অস্ত্রের সন্ধান করতে পারেননি। 1972 সালের 24শে জানুয়ারি কোলাবোরেটর আইন পাশ করা হলো। 1972 সালে 24শে জানুয়ারি কোলাবোরেটর আইন পাশ করা হলো। উদ্দেশ্য ছিল 1971 সালে 9 মাস ব্যাপী পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ চলাকালীন যারা তাদের সক্রিয় সহযোগিতার নামে দালালি করেছে তাদের শাস্তি প্রদান করা হবে। এই আইনও দেশে গোলযোগ আর গণমানুষের হয়রানির হাতিয়ারে পরিণত হলো। বহু সক্রিয় হানাদার বাহিনীর দালালও গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পেল। অন্যদিকে বহু নির্দোষ নির্দোষ ব্যক্তিও ক্ষমতাসীনদের ব্যক্তিগত রোষানলে পড়ে সর্বস্ব হারাতে হয়েছিল। এমনকি কোর্টে দালালির অভিযোগে রাজাকার, আল বদর ইত্যাদিদের বিচার ও দণ্ডাদেশ প্রদান করা হতো। সে কোর্টের হাকিম নিয়োজিত হয়েছিলেন রাজাকার সর্দার। সম্পূর্ণ বিষয়টি ন্যায় বিচারের অভিনয় অভিনয় বিশেষ হয়ে দাঁড়িয়েছিল। সরকার শেষ পর্যন্ত এই অভিযানের সমাপ্তি টানলেন, কিন্তু ততক্ষণে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা চরমে পৌঁছে গিয়েছে।
এবার এলো মজুতদার আর চোরাচালানকারীদের বিরুদ্ধে অভিযান। ব্যবস্থা নেওয়া হলো, বিভিন্ন ধরনের লোক দেখানো গেছে, কাজ হলো না কিছুই। রুই কাতলারা দিব্যি রয়ে গেলেন। কিছু চুনোপুটি কেবল আটকা পড়লো অভিযানের জালে। অবশ্য এই রুই কাতলারাও শাসক চক্র, আওয়ামী লীগের অবিচ্ছেদ্য অংশ ছিল। দুর্নীতি কেবল বাংলাদেশেই বিরাজমান ছিল কথাটি ঠিক নয়, তবে যে হারে এবং যে গতিতে দেশের লগ্ন থেকে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল তা সত্যিই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। দেশটির সবকিছু নতুন ভাবে শুরু হচ্ছিল বলে দুর্নীতির সুযোগও ছিল অপরিসীম। ওই সকল দুর্নীতির উদাহরণ দিতে গেলে প্রচুর বইয়ের সৃষ্টি হয়ে যাবে। ছোট ছোট দোকানি থেকে বিজনেস ম্যাগনেট আর ছোট কর্মচারী থেকে সর্বোচ্চ কর্তা ব্যক্তি পর্যন্ত কেউই বাদ গেল না। যে যেভাবে পারলো লুটে পুটে রাতারাতি মহাসম্পদশালী হবার যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল। দুর্নীতি কেবল আওয়ামী লীগ আর সরকারি আমলা আর কূটনীতিকদের মধ্যে সীমাবদ্ধ রইল না, তারা সেজন্য যার যার সুবিধা মতো নেটওয়ার্কও সৃষ্টি করে নিল। কেউ তার আত্মীয় স্বজনদের নামে কার্যসিদ্ধি করেছিলেন, কেউ বা আবার পরিষ্কার নিজের নামে। দেশটাকে শেখ মুজিব নিজের ব্যক্তিগত সম্পদ বলে মনে করতেন। সুতরাং টাকা বানানো তার দরকার ছিল না, তার লোভ ছিল ক্ষমতার প্রতি। তার ছেলে শেখ কামাল আর তার ছোট ভাই টাকার ব্যাপারে পিছিয়ে ছিল না। বিনিয়োগবিহীন ব্যবসায়িক অংশীদারিত্বে শেখ কামাল বেশ এগিয়ে ছিল। মুজিবের ছোট ভাই বহু সংখ্যক বার্স এবং অন্যান্য নৌযানের মাধ্যমে প্রভূত অর্থের অধিকারী হয়ে গেল। এদিকে একদল জুটে গেল যারা কেবল পরিচয় বিক্রি করে ভালো রোজগারে বন্দোবস্ত করে নিয়েছিল। তাদের কাজ ছিল কোনো একটা টুকিটাকি কাজকর্ম করিয়ে দেওয়া, কিংবা খদ্দেরদের শাসক চক্রের সঙ্গে বা চক্রের সঙ্গে সংশ্লিষ্ট লোকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। সহজ কথায় যেটা বলা হয় দালাল আর কি। আমার এক বাঙালি বন্ধু এখনো আমাকে বলে, তুমি যদি উন্নতির সিঁড়ি পেতে চাও তাহলে তোমাকে দান খয়রাত করতে হবে। সরকারি দুর্নীতির মধ্যে দেশের খাদ্যদ্রব্য আর পাট ভারতে পাচারকরণের ভয়ানক আকার ধারণ করেছিল। এই ব্যবস্থাটি দেশের স্বাধীন হবার পূর্ব থেকেই চলে আসছিল। মুজিব হত্যার পরে সরকার নিজেই বলেছিল, স্বাধীনতার গত 3.5 বছরে দেশের সীমান্ত দিয়ে কমপক্ষে 6,000 কোটি টাকা মূল্যের দ্রব্য সামগ্রী ভারতে পাচার হয়ে গেছে। দেশের পাচারকৃত ওই দ্রব্য সামগ্রীর মধ্যে পাট, খাদ্যশস্য এবং বিদেশ থেকে আমদানি করা মালামাল রয়েছে। চোরাচালানকৃত সরকারি হিসেবের 6,000 কোটি টাকার সঙ্গে অবশ্যই বৈদেশিক মুদ্রায় কালোবাজারের মাধ্যমে দেশের বাইরে চলে যাওয়া বিরাট অঙ্কের টাকা এবং চাল, চিনি, সিমেন্ট ও অন্যান্য দ্রব্যের বড় কেনাকাটায় কমিশনের টাকাও যোগ দিতে হবে। এভাবে দেখা যাবে যে বাংলাদেশের দুর্নীতির পরিমণ্ডল জ্ঞাত সারে সকল দেশের সবকিছুকে ছাড়িয়ে গিয়েছিল। একটা শিশু রাষ্ট্রের জন্ম লগ্নে জাতীয় সম্পদের বিনাশ সাধন দেশটিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। বাংলাদেশেরও হয়েছিল ঠিক সেই মরণাপন্ন অবস্থা। $200 কোটি পরিমাণ আন্তর্জাতিক সাহায্য দেশে আসার পরও 1973 সালে শেষের দিকে দেশটি দেউলিয়া হয়ে গেল। পরিতাপের বিষয় এই যে মুজিব হত্যার পরও কেউ এই রক্তক্ষরণ রূপী সম্পদের বিনাশ সাধন রোধ করতে পারল না। শেখ মুজিবের নির্বোধ, ব্যক্তিত্বহীন এবং চাটুকারের অভাব ছিল না। মুজিবের পরামর্শদাতা ও মন্ত্রীদের মধ্যে জঘন্যতম চাটুকাররাও ছিলেন। পরামর্শদাতাদের মধ্যে তুফাইল আর শেখ ফজলুল হক মনি ছিলেন অগ্রগামী। মন্ত্রীদের মধ্যে সবচেয়ে খ্যাতনামা ছিল তাহরিউদ্দিন ঠাকুর। ঠাকুর ইনফরমেশন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ছিল। ঠাকুর কর্তৃক ঢাকা বিমানবন্দরে শেখ মুজিবের পাস হয়ে আশীর্বাদ গ্রহণের দৃশ্য বাংলাদেশ টিভি দর্শকদের উপহার দেয়। দুঃখজনক হলেও সত্যি, সেদিন অবাক বিস্ময়ে জাতি মন্ত্রীদের ব্যক্তিত্ব আর গদি লিপসার কাণ্ড কারখানা অবলোকন করছিল। অবশ্য মুজিব তা খুব পছন্দ করতেন, গর্বিত হতেন বই। তাজউদ্দিন আহমেদ আর জেনারেল উসমানী এ সকল অকর্মণ্যতা আর অব্যবস্থাপনার প্রতি আস্থাশীল ছিল না। তাজউদ্দিন তো এক পর্যায়ে প্রকাশ্যে সরকারের সমালোচনা সমালোচনা করেই ফেললেন। মন্ত্রিত্ব থেকে সরে পড়তে হলো তাকে। জেনারেল উসমানীও সরিয়ে দাঁড়ালেন সরকারের মন্ত্রিত্ব থেকে, কিন্তু অন্যান্যরা শেখ মুজিবকে ছেড়ে গেল না। অবশ্য পদোন্নতি আর গদির নেশা
এদের পেছনে কাজ করছিল। মুজিব তার পার্টি আওয়ামী লীগের দ্বারাই কোণঠাসা হতে বাধ্য হলেন। 1972 সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি সব জায়গায় তার দলীয় লোকদেরকে বসিয়ে দিলেন। উদ্দেশ্য ছিল তাদের মধ্যে দুদিকের যোগাযোগই রক্ষা করা। কিন্তু তাদের অতিমাত্রায় মোসাহেবিতে যোগাযোগের একটি পন্থা অচল হয়ে গেল। মুজিব চতুর্দিক থেকে কেবল জনগণের দুর্দশার কথাই শুনছিলেন। জিজ্ঞাসা করা হলে তার চাটুকারেরা বেমুলাম অস্বীকার করে বলতো, এ সবই দুষ্ট লোক আর রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অংশ বিশেষ। এভাবে পুরকালের গ্রিক দেবতাদের মতো ওরা তাকে পাগল বানিয়ে ধ্বংস করে দিল। এই ছিল এই ছিল তৃতীয় অধ্যায়, পার্ট 3 আর কি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা যাদের মানব দেবতা হিসেবে কল্পনা করেছি, যাদের আহ সমালোচনা করলেও, সামান্য সমালোচনা করলেও আহ দেখা যাচ্ছে যে প্রচুর শাস্তি পেতে হতো, তাদের চরিত্র আসলে আমরা দেখতে পাবো আর কি। এই বইয়ের মাধ্যমে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব এর শাসনামল দেখতে পাচ্ছি, সামনে হয়তো জিয়াউর রহমানের শাসনামলও দেখতে পাবো। আগে আমরা সে বইয়ের সাথেই থাকি আমরা, তাহলে বুঝতে পারবো আসলে কোন দিকে যায় ঘটনার প্রসঙ্গ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। সবাই কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন। আল্লাহ হাফেজ।